মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা। আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়াছে কেটে। কখনো শুকনো মাটির তৃষ্ণা শিশিরে খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবনের হৃদয় পুষ্পিত হলো লাজে। আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ সোমবার, সাথে আছে আমি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক, কেওয়াই স্টিল সকাল 24-এর আজকের এই সকাল এবং আজকের এই দিনের তারিখটি বলছি 25 ভাদ্র 1431 বঙ্গাব্দ এবং 9 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। যে কবিতাটি পড়ছিলাম শিরোনাম দিনমজুরের কাব্য, এবং এই কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। এই কবিতাটি এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তার সাথে ভীষণভাবেই সামঞ্জস্যপূর্ণ। আজ সকাল থেকেই আপনাদেরকে নির্মলেন্দু গুণের কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এবং সেই সঙ্গে বলতে চাই যে আমরা এখন চলে যাচ্ছি মেহেরপুরে, যেখানে শ্রম বেচাকেনার হাট রয়েছে। হ্যাঁ, মানুষের হাট। কাকডাকা ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে এসে বিভিন্ন শ্রমজীবী মানুষরা জড়ো হয়েছেন শহরে। প্রতিদিন সকালে বসে মানুষ ক্রয় বিক্রয়ের এই হাট। সবাই যে এসেই কাজ পান এমন না। শ্রমজীবী মানুষের গল্প শোনাতে সহকর্মী রাশেদুজ্জামান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মেহেরপুর থেকে। রাশেদ, শুভ সকাল। মেহেরপুরের শ্রমজীবী মানুষের হাট, যেটাকে আমরা বলছি সংক্ষেপে মানুষের হাট, কবে কবে এই হাটটি বসে এবং এখানে আসলে কি হয়? মানুষের হাট এখানে কেন বলা হচ্ছে? শুভ সকাল তাসনুবা। আমি আসলে যে স্থানটি রয়েছে সেটি কিন্তু শহরের একেবারে উপকণ্ঠে বলা যায় বন্দরগ্রাম নামে পরিচিত, এবং বন্দরগ্রামের মোড়, এই মোড়ে কিন্তু প্রতিদিনই সহস্রাধিক যে শ্রমিক রয়েছে যারা মাঠে কাজ করে সেই সব শ্রমিক এখানে আসেন, এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে আপনি জানেন এই জায়গাটি পরিচিত হিসাবে বিশেষ সবজি প্রধান জেলা হিসাবে পরিচিত। সব ধরনের সবজি মেহেরপুরে পাওয়া যায়, এবং মেহেরপুরের চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তো এই যে মাঠে যেসব শ্রমিকরা কাজ করে তারা কিন্তু এখানে আসেন, এবং এখান থেকে যারা ব্যবসায়ী রয়েছে তাদের পছন্দ মতো যে শ্রমিক দিনের যে খরচ, সেই খরচের তাদের পরিবর্তন হলে সেই খরচ দিয়ে তাদেরকে নিয়ে যান। এবং এখানে দেখবেন অসংখ্য ট্রাক রয়েছে, যেসব ট্রাকগুলো থেকে সবজি বহন করে নিয়ে যায়, সেই সব ট্রাকে করে সেই সব সবজি সেই সব শ্রমিক তারা চলে যায় এবং মাঠে কাজ করার উদ্দেশ্যে রওনা দেয়। তা আমরা দেখছি কয়েকজন প্রচুর পরিমাণ শ্রমিক এখানে দেখছি। কিছুক্ষণ আগে কিন্তু শত শত শ্রমিক এখানে ছিলেন, এবং তারা নির্দিষ্ট তাদের যে ট্রাক আছে সে ট্রাকে করে তারা চলে যায়। তো আমরা এখানে একজনের সাথে কথা বলবো যে আসলে আমাদের যে এই বন্দর যে এলাকাটা নামে পরিচিত, এখানে প্রচুর পরিমাণ শ্রমিক এখানে আসে, প্রায় 1000-এর উপরে। এর কি কারণে আসে এবং আপনারা আসলে কি করেন এই শ্রমিকদের নিয়ে? এই শ্রমিকরা আপনার এই শ্রমিকরা আসে তাদের রুজির আহারে আসে, তাদের রুজির সন্ধানে আসে। এখানে অনেক কলার ব্যবসা, এখানে কলার অনেক ব্যবসায়িক আছে, আবার আপনার কলার ব্যবসায়িক আছে, ওই জন্য লেবাররা আসে, গাড়ি ঘোড়া এখানে বেশি হয়। নাম বন্দর, আল্লাহর রহমতে আমাদের নাম, গ্রামের নাম যেমন বন্দর, শহর সেই বন্দর তলির মতনই আমাদের এখানে লেবাররা আসে, তার বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই হয়। আচ্ছা, আমরা এই যে শ্রমিকগুলো আসে, যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কিভাবে যোগাযোগ হয় এবং তাদেরকে কি মানে পারিশ্রমিক কিভাবে দেওয়া হয়, কিভাবে তাদের কন্ট্যাক্ট করা হয়? তারা নিজস্ব এলাকায় থেকে আমাদের কাছে আসে, গাড়ির পারিশ্রমিক 700 টাকা হাজিরা দেওয়া হয় লেবারদের। একটা গাড়ি কন্ট্রাক্ট 700 টাকা লেবার হাজিরা দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত হয়, 12টা পর্যন্ত হয়, 1টা পর্যন্ত হয়, 2টো পর্যন্ত হয়। কি পরিমাণ শ্রমিক এখানে আপনার কমপক্ষে 500 শ্রমিক আসে। কোথা থেকে শ্রমিক? চুয়াডাঙ্গা থেকে আসে, দামড়হুদা থেকে আসে, ওদিকে আপনার আলমডাঙ্গা থেকে আসে, সারা আপনার আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা মিল দিয়ে 2 এলাকা।
দুজন লেবার। তাসনুবা, আপনি শুনলেন যে প্রতিদিনই প্রচুর পরিমাণ শ্রমিক আসে, শুধু এই জেলা নয়, জেলার বাইরে থেকে বিশেষ করে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা এখানে আসেন এবং এখানে তাদের যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের সাথে তাদের একটা পারিশ্রমিকের যে কন্ট্রাক্ট, সেটা কন্ট্রাক্ট হয়, তারপরে তারা মাঠে যায়। মাঠে যাওয়ার পরেই তারা কিন্তু এখান থেকে যেসব ট্রাকে করে এইসব সবজি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। বলা যায় যে মাঠের যে শ্রমিক, সেই শ্রমিকের কাজ করার জন্যই এখানে আসে এবং এই জায়গাটি শ্রমিকের হাট হিসাবেই পরিচিত পেয়েছে। তাসনুবা, এই ছিল শ্রমিকের সর্বশেষ খবর। রাশেদ, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। ছিলাম মেহেরপুরে এবং সহকর্মী রাশেদুজ্জামানের কাছ থেকে জানছিলাম মেহেরপুরের শ্রমজীবী মানুষের হাট কি কাজে লাগে, কবে কবে বসে এবং মূলত হাটের সারমর্ম। চলুন এবারে জেনে নেওয়া যাক সকাল সকাল গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে আপনাদের সকলকে জানিয়ে দিই আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় খেপুপাড়ায় 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 36.2 ডিগ্রি সেলসিয়াস। আজ খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জানছিলাম আজ সারাদিনের আবহাওয়ার খবরাখবর। এবারে সকাল 24 সংবাদপত্রের শিরোনাম জানাবো। পড়ছে সমকাল। প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন এবং পরামর্শ শিক্ষার্থীদের। সব খাতে দুর্নীতি রোধ, শেখ হাসিনার বিচার দাবি এবং মব জাস্টিস থামানো দরকার। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশল বিনিময় চলাকালীন সময়কার একটি ছবি। তারই নিচে আরেকটি সংবাদ শিরোনাম, সাতক্ষীরায় জনসভায় তারেক রহমান। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কিছু রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়েছে। এবং রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। দৃশ্যত নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাত্রা। গণভোটে নতুন সংবিধান রচনা সহ 8 করণীয় নির্ধারণ এবং সংগঠনে নেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। পোশাক কারখানায় হামলা, গাড়ি ভাঙচুর, আগুন। আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ। 45 কারখানা ছুটি ঘোষণা এবং 3 কারখানায় ক্ষতি 40 কোটি টাকা। চেঞ্জ করছি এবং পড়ছি প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে আজ প্রধান যে সংবাদ শিরোনামটি হয়েছে এটি এস আলমের পরিবার ও প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। লাখ কোটি টাকার ঋণ, ব্যাংকে জমা 26,000 কোটি। 6টি ব্যাংকে এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রাথমিকভাবে এই বিপুল অর্থ পাওয়া গেছে। কর্মকর্তারা আরও তদন্ত চালাচ্ছেন।
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা। ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সংবাদ সম্মেলনে গভর্নর আহসান মনসুর বলেন, দুর্বল ব্যাংককে সহায়তা দেয়া হচ্ছে, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূত করা হবে। কথার লড়াই হবে সমানে সমান, কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচন 2024 প্রসঙ্গ। ট্রাম্প বনাম কমলা 90 মিনিটের বিতর্ক প্রচারিত হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায়। এবার পড়ছি কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান সংবাদ শিরোনাম, 100 কোটির বাগান বাড়ি ঘুষ নেন জিয়া। আয়নাঘরের কারিগর, আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের মূল পরিকল্পনাকারী ছিলেন জিয়াউল আহসান। ব্যবসায়ীদের ভ্যাট অডিটের নামে হয়রানির দিন শেষ, দৈবচরণের ভিত্তিতে করা যাবে না অডিট। অটোমেটিক পদ্ধতিতে হবে ফাইল নির্বাচন, অগ্রাধিকারের ভিত্তিতে অনিয়মগুলো সফটওয়্যারে ইনপুট এবং স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারে আসবে কার নিরীক্ষা। কেন্দ্রীয় ব্যাংক থেকে 2.25 লাখ কোটি টাকা ধার আগস্টে। এদিকে শ্রমিক অসন্তোষে শিল্পের ক্ষতি 5,000 কোটি টাকা, জানালো এমসিসিআই। এবারে দৈনিক ইত্তেফাক। এসএন কর্পোরেশনেই 15 বছরে 12 জন মারা গেছে, শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু। চট্টগ্রামের শিপইয়ার্ডে 9 বছরে 124 জনের মৃত্যু। এদিকে দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক, গভর্নর। তবে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি। গুমের ঘটনা তদন্তে সারা দেশে যাবে কমিশন, প্রথম বৈঠকে দ্রুত গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। সবশেষে বণিক বার্তা। চাল, ডিম সহ নিত্যপণ্যের দাম বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি কমেছে প্রায় 3% পয়েন্টে। ব্যাংকের 95% আমানতকারী সম্পূর্ণ নিরাপদ বললেন গভর্নর, এবং যথারীতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। সর্বশেষ পত্রিকা বণিক বার্তায় পড়ছিলাম চাল, ডাল, ডিমের পরিস্থিতি এবং জানাচ্ছিলাম যে মূল্যস্ফীতির মাত্রা কিছুটা কমে এসেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজারে। এই প্রসঙ্গেই বলতে চাই, নিত্যপণ্যের বাজারের দর জানাতে নওগাঁ থেকে যুক্ত করছি সরাসরি হারুনুর রশিদ চৌধুরীকে। হারুন, শুভ সকাল জানাই আপনাকে। এইমাত্র বণিক বার্তায় পড়ছিলাম আমরা যে মূল্যস্ফীতি কমেছে, যেখানে প্রায় বেশ কিছুদিন যাবৎ, কয়েক মাস এমনকি বছর গড়িয়ে গেছে, মূল্যস্ফীতি প্রায় শুধু বৃদ্ধির কথাই আমরা শুনেছি। সেখানে সামান্য হলেও কিছুটা আশার বাণী যে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি কিছুটা হলেও কমেছে, এবং সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে আমাদেরকে জানাবেন। শুভ সকাল। বাজারের পরিস্থিতি নিশ্চয় জানাবো, তার আগে বলে নেই যে প্রকৃতিতে শীতের যে আমেজ সেটি আসলে না আসলেও আপনার এই নওগাঁর কাঁচা বাজারে আসলে মনে হবে যে শীত আসলে অনেকটা চলে এসেছে। কারণটা আমরা দেখলাম যে আজকে ফুলকপি, অর্থাৎ শীতকালীন যেই সবচাইতে বেশি যেটি চলে, যে ফুলকপি, বাঁধাকপি কিংবা অন্যান্য যদি বলি যে আপনার সজনে ডাঁটা, বাঁধাকপি, এই জিনিসগুলো কিন্তু আজকে এই নওগাঁর বাজারে বিক্রি হচ্ছে। এবং আপনি যেটি বলছিলেন যে দাম কমার যে প্রবণতা, আসলে আমরা সেটি দেখিনি। গত এক সপ্তাহের ব্যবধানে বাজার বিশ্লেষণ যদি আপনাকে বলা হয় যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি পণ্যের দাম আসলে কমেওনি বা বাড়েওনি, স্থিতিশীল আছে বলা চলে। আজকের বাজারে বেগুনের কথা যদি বলি, প্রতি কেজি বেগুন প্রকারভেদে বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। 1 কেজি করলা আপনার এই পাইকারি বাজারে কিনতেই গুনতে হচ্ছে 50 টাকা, অর্থাৎ এটি যখন খুচরা বাজারে যাবে সেটি কিন্তু আবার 60 থেকে 65 টাকা আপনাকে কিনতে হবে, অর্থাৎ 15 থেকে 20 টাকা বেশিতে। কচু বিক্রি হচ্ছে 44 টাকা কেজি। কাঁচা মরিচের দামে কিছুটা সুখবর আছে, কারণ বেশ কয়েকদিন ধরে কাঁচা মরিচের আমরা বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে খবর দেখছিলাম যে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে, সেটি কিন্তু বেশ খানিকটা কমে এসেছে। আজকে নওগাঁর বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। আলুর কথা যদি বলি, আলু আপনারা জানেন যে দুই ধরনের আলু নওগাঁর বাজারে বিক্রি হচ্ছে, একটি হচ্ছে দেশি আলু, আরেকটা হচ্ছে হল্যান্ডের আলু বলা হয়, যেটি বড় আলু, সেটি বিক্রি হচ্ছে
হচ্ছে 50 টাকা এবং যেটি দেশি আলু সেটি বিক্রি হচ্ছে 58 টাকা কেজিতে। সজনে ডাঁটা এটির দাম খানিকটা বেশি, আপনি জানেন যেহেতু এটি শীতকালীন একটি সবজি বা শীতকালে আসলে বেশি পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়, এটি বিক্রি হচ্ছে 130 টাকা কেজি। কচুর যে লতি আছে সেটি আসলে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। মোটামুটি এরকমটা নওগাঁর বাজারে। এখানকার আপনি জানেন যে এটি সবচাইতে বড় যে পাইকারি বাজার। এখানে আশপাশের এলাকার বিভিন্ন ধরনের কৃষকরা আসেন, তারা বিভিন্ন দামে কিন্তু এখানে জিনিসপত্র বিক্রি করেন এবং তারা যে দামে আসলে বিক্রি করে এখান থেকে চলে যান, এরপরে পার্শ্ববর্তী যে খুচরা বাজার আছে সেখানে যাবার পরে কিন্তু প্রত্যেকটি যে কাঁচা তরি তরকারি আছে সেগুলোর দাম কিন্তু বেশ খানিকটা বেড়ে যায়, বলা যায় 15 থেকে 20 টাকা কেজিতে বেশি কিনতে হয় এখানকার যারা ব্যবসায়ী আছেন। এবং এইখানে আসলে ক্রেতা বা ভোক্তা যারা আছেন তারা ইচ্ছা করলেও কিন্তু 1 অথবা 2 কেজি কিনবেন এমনটা আসলে হয় না, কারণ এখানেও আসলে কিছুটা সিন্ডিকেট কাজ করে যে তারা আসলে 5 কেজির নিচে আসলে কাউকে দিতে চান না, তাদের লোকসান হবে সেই দিক বিবেচনায়, যার কারণে এখানে আসলে যারা খুচরা ক্রেতা আছে তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে যেহেতু মৌসুমের একদমই শেষ পর্যায়ে, যার কারণে এই কাঁচা তরি তরকারির যে দাম সেটি আসলে কয়েকদিনের ব্যবধানে যে খুব একটা কমে আসবে এমনটা আসলে বার্তা নেই। তবে যেহেতু শীতকাল চলে আসছে, মাঠগুলোতেও আসলে শীতকালীন যে সবজি সেগুলো আসলে রোপণ শুরু হয়েছে, সেই দিক বিবেচনায় এই শীতকালীন সবজিগুলো যখন আসলে বাজারে আসবার শুরু হবে তখন আসলে দাম কিছুটা কমে আসবে বলে এখানকার কৃষক এবং ব্যবসায়ী তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য এবং বাজার দর বাজার পরিস্থিতি সবকিছু জানাবার জন্য। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ চৌধুরী। যদিও আমরা শুনছিলাম সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা হলেও কমেছে, তবু নওগাঁর বাজার দরে জানছে যে পরিস্থিতি স্থিতিশীল। প্রিয় দর্শক, এবারে কেউ স্টিল সকাল 24 থেকে তাসনুভা মোহনা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে আরও আয়োজন। বিরতি শেষে স্বাগত আরও একবার কেউ স্টিল সকাল 24-এ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। সোনালী পোল্ট্রির নগরী বলা হয় জয়পুরহাটকে। সোনালী পোল্ট্রি আমিষের যোগান দেয়। জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। হারুন, শুভ সকাল আপনাকে। সোনালী পোল্ট্রির নগরী যে জয়পুরহাট, এই মুহূর্তে সেখান থেকেই আপনাকে আমরা পাচ্ছি। বর্তমানে খামারিরা কেমন আছেন এখন? যে খামারে আপনি দাঁড়িয়ে আছেন, খামারের পরিস্থিতি কি? সার্বিক খামারিদের কাজকর্ম বা তারা আসলে কতখানি সুযোগ সুবিধা পাচ্ছেন, পোল্ট্রির কি পরিস্থিতি, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন প্লিজ। তাসনুভা, শুভ সকাল। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের একটি প্রত্যন্ত খামারে। তো আমরা এটা জানি যে আপনার সকলেই জানা যে জয়পুরহাট সোনালী মুরগির একটি সম্ভাবনাময় জেলা। এই জেলা এই ব্র্যান্ডিং করা হয়েছে সোনালী মুরগি ও লতিরাজ কচু, কিন্তু এই সোনালী মুরগির যে খামারগুলো আছে সেটা অনেকটাই এখন লোকসানের মুখে। তো এই খামারিরা যেটা জানিয়েছেন যে তারা যখন উৎপাদন করেন উৎপাদন খরচ বেশি পড়ে যায়, আর বেশি যখন উৎপাদন খরচ পড়ে যায় সেই মুহূর্তে তাদেরকে কম দামে বিক্রি করতে হয়। তো এ কারণেই আমাদের জেলায় খামারের সংখ্যা ছিল প্রায় 10,000-এর মতো। এখানে প্রায় 1,30,000-এর কর্মচারীরা প্রায় এখানে কর্মরত, তারা জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু দিন দিন সেই খামারের সংখ্যা কমিয়ে কিন্তু এখন প্রায় 6,000 থেকে 7,000-এ এখানে ঠেকে গেছে। কিন্তু তারা একটি জিনিস জানিয়েছেন যে এখানে যে তারা যে অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার কথা, যে খামার উৎপাদন খরচ, জিনিসপত্রের দাম বেশি কখনো কমে না, তারা উৎপাদন খরচ বেড়ে যায়, কিন্তু সেই তারা বিক্রি করছেন খামার থেকে যে দামে, সেই দাম থেকে কিন্তু গিয়ে খুচরা যার পর্যায়ে বিক্রি করছেন 70 থেকে 80 টাকা কিন্তু সেখানে বেশি দাম পড়ে যায়। এখন এই মুহূর্তে জয়পুরহাটে কিন্তু পোলট্রি মুরগির যে বাজার সেটা বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 90 টাকা কেজি দরে। খুচরা বাজারে কিন্তু সেই মুরগিটা বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 250 টাকা কেজি। কিন্তু খামারিরা বলছেন তাদের উৎপাদন খরচে পড়ে গেছেন এখানে প্রায় 235 টাকা কেজি। তো এখন যদি এই অবস্থায় খামারিরা বলছেন যে আমাদের এই অবস্থায় চলতে থাকলে তো আমরা তো লসের মুখেই মনে এখন পড়ি। তো আমার এখানে একজন খামারি আছে, তার কাছে একটু এই মুহূর্তে জানবো, যদি আপনি জানাতেন যে এই যে আপনারা পোলট্রি শিল্পের সাথে আপনারা সম্পৃক্ত, তো আপনারা এখানে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হন এবং আপনারা, আমরা শুনি যে বারবার লোকসানের দিকে থাকেন, যদি জানাতেন। আমাদের মুরগি পালন করতে এখন অনেক কষ্ট হচ্ছে। মুরগি
দাম বেশি, বাচ্চার দাম বেশি, খাদ্যর দাম বেশি, ভ্যাকসিনের দাম বেশি, কিছু ঔষধ আছে ঔষধের দাম অত্যন্ত বেশি, ঔষধ অনেক টাইমে পাওয়া যায় না। আমাদের মুরগি আসলে আমরা উৎপাদন খরচ অত্যন্ত বেশি হয়ে গেছে, কিন্তু বাজার দাম যেটি জানাচ্ছিলেন যে খামারি তাদের অসুবিধা, কিন্তু আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি যেটি জানিয়েছিলেন যে আমাদের যে এই জেলায় যে উৎপাদন যেটা হয় চাহিদার তুলনায় অনেক বেশি, আর সময় মতো এখানে যখন দাম কম থাকে সেই সময় খামারিরা তাদের মুরগি লালন পালন কমিয়ে দেয়, আবার যখন দাম একটু বৃদ্ধি পায় সেই সময় তাদের মূল্য যেটা আছে তারা কিন্তু বাড়িয়ে দেয়। তো এই যে বাজারজাতকরণে তাদের যে সময়তা না থাকার কারণেই কিন্তু এই পোলট্রি শিল্পে অনেকটা ধস নেমে এসেছে। তো এই ছিল পোলট্রি শিল্পে সোনালী মুরগির জয়পুরহাট থেকে সর্বশেষ খবর। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে সাথে থাকবার জন্য। আমরা সোনালী পোলট্রির নগরী জয়পুরহাটে ছিলাম এতক্ষণ এবং আমাদের সহকর্মীর কাছ থেকে জানছিলাম সেখানকার খামারিদের জীবনযাপন এবং বর্তমানে পোলট্রি ব্যবস্থার ব্যবসায়িক পরিস্থিতি কি। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে এবং জন্মদিনের শুভেচ্ছা। এখন শুভ জন্মদিন, অভিনন্দন আজকের দিনে যাদের যাদের জন্মদিন। চলুন তবে পৃথিবী বিখ্যাত যারা আছেন তাদের জন্মদিন কার কার রয়েছে আজকে সেটাও জেনে নেওয়া যাক। 1828 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্ব সাহিত্যের খ্যাতিমান রুশ লেখক লেভ নিকোলায়েভিচ টলস্টয়। তাঁর লেখাগুলোতে জীবন ও নীতিবোধ ফুটে উঠেছে। তিনি শিল্পের জন্য শিল্প এ মতবাদ বিশ্বাস করতেন না। তার মতে সাহিত্য হবে জীবনের জন্য। মানুষের চিরায়ত কামনা ও শান্তির অন্বেষা টলস্টয়ের সাহিত্যকে অমর করে রেখেছে। আজ পর্যন্ত টলস্টয়ের উপন্যাসগুলো বিশ্ব সাহিত্যের ইতিহাসে সর্বকালের সেরা অর্জনগুলোর মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। 1941 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ডেনিস ম্যাকঅ্যালিস্টার রিচি। কম্পিউটার প্রোগ্রামিংয়ের জনপ্রিয় সি প্রোগ্রামিং ভাষার স্রষ্টা হিসেবে তার খ্যাতি। এছাড়া অন্যান্য প্রোগ্রামিং ভাষা এবং ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরিতেও তার অবদান রয়েছে। বেল ল্যাবসে কর্মরত অবস্থায় তিনি সি ভাষাটি তৈরি করেন। 1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা এবং প্রযোজক অ্যাডাম রিচার্ড স্যান্ডলার। প্রাথমিকভাবে চলচ্চিত্র এবং টেলিভিশনে একজন কৌতুকপূর্ণ নেতৃস্থানীয় অভিনেতা। তাঁর প্রশংসার মধ্যে রয়েছে 3টি গ্র্যামি পুরস্কার, 5টি প্রাইম টাইম অ্যামি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন। 1967 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার। 29 বছরের অধিক অভিনয় জীবনে তিনি 100 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কয়েকটি পুরস্কার অর্জন করেছেন। 2011 সালে চলচ্চিত্র শিল্পে তাঁর অনন্য অবদানের জন্য তিনি এশিয়ান অ্যাওয়ার্ডস থেকে সম্মাননা লাভ করেন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি অভিনেতা অমিত হাসান। 1990 সালে চেতনা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি তখন সাইফুর নামের চলচ্চিত্রে কাজ করতেন। অমর সঙ্গী ছবিতে তিনি নাম পরিবর্তন করে অমিত হাসান হয়ে যান। জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। 1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ক্রোয়েশীয় পেশাদার ফুটবলার লুকা মদ্রিচ। তিনি বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। দেশটির একমাত্র ব্যালন ডি'অর জয়ী ফুটবলারও লুকা মদ্রিচ। শ্রমজীবী মানুষের হাট, সোনালী পোলট্রির নগরী, সংবাদ শিরোনাম, জন্মদিনের শুভেচ্ছা সবকিছু মিলিয়ে এই ছিল কেওয়াই স্টিল সকাল 24-এর আজকের আয়োজন। ভালো থাকুন সবাই, দেখা হোক আবারও শুভ সকাল আরও একবার।